আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা শুনলে আপনাদের মনে হবে, আরে এ তো চোখের সামনেই ঘটেছে, কিন্তু এতদিন খেয়াল করিনি কেন? রাজনীতির রঙ্গমঞ্চ বড় অদ্ভুত জায়গা। এখানে কখন যে কে রাজা হয় আর কে ফকির, তা কিন্তু বলা খুব মুশকিল। চলুন তাহলে শুরু করা যাক একটি পুরনো গ্রিক মিথোলজি দিয়ে। আপনারা নিশ্চয়ই ট্রোজান হর্সের গল্প জানেন। সেই যে বিশাল এক কাঠের ঘোড়া, যার ভিতরে লুকিয়ে ছিল গ্রিক সৈন্যরা। ট্রয়ের লোকেরা ভাবলো, আহা কি সুন্দর উপহার। তারা মহা আনন্দে সেই ঘোড়া শহরের ভেতরে নিয়ে গেল। আর রাতের বেলা সেই ঘোড়ার পেট চিরে বেরিয়ে এলো সৈন্যরা, ধ্বংস করে দিল সম্পূর্ণ ট্রয় নগরী। আমাদের সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এর সাথে হয়ে যাওয়া গণভোট বা রেফারেন্ডামের ফলাফল দেখে আমার কেন জানি বারবার এই ট্রোজান হর্সের কথাই বর্তমানে বেশ মনে পড়ছে। আপনারা একটু ভেবে দেখুন, একদিকে বিএনপি ২১৩টি আসন পেয়ে এক বিশাল, যাকে বলে ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে ক্ষমতায় আসছে। দলের নেতাকর্মীদের আনন্দের শেষ নেই। ২ যুগ পর ক্ষমতার স্বাদ। মিষ্টির দোকানগুলোতে রসগোল্লা শেষ হয়ে যাওয়ার উপক্রম। কিন্তু ওই যে গণভোটের হা জয়যুক্ত হলো, এই হা ভোটটি কি আমাদের সেই ট্রোজান হর্স নয়? আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে, বাহ, রাষ্ট্র সংস্কার হবে, ক্ষমতার ভারসাম্য আসবে, দারুণ ব্যাপার। কিন্তু একটু তলিয়ে দেখলে বুঝবেন, এই হে ভোটের ভেতরে লুকিয়ে আছে এক গভীর এবং বড় রাজনৈতিক হিসাব নিকাশ। আপনারা জানেন, বিএনপি কিন্তু এই গণভোটটার ব্যাপারে খুব একটা উৎসাহী ছিল না। তাদের ভেতরে ভেতরে কিন্তু একটা প্রচ্ছন্ন না অবস্থান ছিল। কারণটা কিন্তু খুব সোজা। দীর্ঘ ২৩-২৪ বছর পর আপনি ক্ষমতায় বসবেন, আর কেউ একজন এসে বলবে, ভাই আপনার ক্ষমতা কিন্তু একটু ছেটে দেওয়া হলো। এটা কি কেউ সহজে মেনে নেয়? কেউ চায় তার শখের কেনা নতুন গাড়ির স্টিয়ারিং অন্য কেউ কন্ট্রোল করুক? নিশ্চয়ই না। কিন্তু দেখুন, রাজনীতি তো আর কোনোভাবে সোজা অঙ্কে চলে না। এখানে অনেক সময় বাধ্য হয়ে তেতো গিলতে হয়। বিএনপিও এই মুহূর্তে সংঘাত এড়াতে চায়। তারা জানে, এই অন্তর্বর্তীকালীন সরকার বা অন্যান্য রাজনৈতিক শক্তির সাথে এখন যদি তারা শিং বাগিয়ে লড়াইয়ে নামে, তাহলে ক্ষমতা হস্তান্তরের ওই যে বহুল কাঙ্ক্ষিত মুহূর্ত, সেটি হয়তো পিছিয়ে যাবে। তাই তারা এক প্রকার দাঁতে দাঁত চেপে এই সংস্কারের বাটিটাতে হাত দিয়েছে। এখন প্রশ্ন হলো, সংবিধানে এই যে সংস্কার আসছে, এর ফলে আসলে কি ঘটবে? প্রথমত, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে। এতকাল আমাদের দেশে রাষ্ট্রপতি মানে কি ছিল? ওই যে বঙ্গভবনে বসে থাকবেন আর বিভিন্ন অনুষ্ঠানের ফিতা কাটবেন। কিন্তু এখন দৃশ্যপট বদলাচ্ছে। রাষ্ট্রপতির হাতে যাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা। অন্যদিকে প্রধানমন্ত্রীর টানা ২ মেয়াদের বেশি ক্ষমতায় থাকার পথ বন্ধ হচ্ছে। আবার সংসদে আসছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। তার মানে আইন পাশের ক্ষেত্রে এখন আর সেই একচ্ছত্র আধিপত্য থাকছে না। পদে পদে ব্যালেন্স আর চেকের ব্যবস্থা। এই পুরো ব্যাপারটাকে যদি আমরা একটা দাবা খেলার সাথে তুলনা করি, তাহলে কিন্তু দেখবেন বিএনপি পেয়েছে রানীর ক্ষমতা। আর এই সংস্কারগুলো হলো সেই দাবার বোর্ডের নতুন নিয়ম। এখন আপনি যতই শক্তিশালী হন না কেন, নিয়ম কিন্তু অবশ্যই আপনাকে অক্ষরে অক্ষরে মানতে হবে। এবার আসুন সবচেয়ে মজার এবং একই সাথে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই যে ক্ষমতাসীন রাষ্ট্রপতি, এই পদে কে বসতে যাচ্ছেন? রাজনৈতিক মহলে, চায়ের দোকানে, এমনকি ওই যে মোড়ের মাথার সেলুনেও এখন একটাই আলোচনা। অনেকেই কিন্তু বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই কি এই পদে বসবেন? উনার যে একটা সেফ এক্সিট দরকার, সেটা তো বুঝাই যায়। তাছাড়া আন্তর্জাতিক মহল, বিশেষ করে পশ্চিমাদের সাথে যে চুক্তিগুলো হচ্ছে, যেমন ওই যে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি, সেগুলো তো আর
হাওয়ায় মিলিয়ে যাবে না। এই চুক্তির ধারাগুলো দেখলে তো চোখ কপালে ওঠার জোগাড়। ১৪টি বোয়িং বিমান কিনতে হবে। আবার চীন, রাশিয়ার সাথে কোনো চুক্তি করা যাবে না। মানে এক প্রকার হাত-পা বেঁধে ফেলা। এই বিশাল ভূ-রাজনৈতিক চাপের মধ্যে ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ যদি বঙ্গভবনে বসেন, তাহলে অবাক হওয়ার আসলে কোনো কিছু এখানে থাকবে না। কিন্তু এই সমীকরণে একটি পুরনো খেলোয়াড় তো একদম চুপচাপ। হ্যাঁ, আমি আওয়ামী লীগের কথাই বলছি। গত ১.৫ দশক দাপটের সাথে দেশ চালিয়ে আজ তারা দৃশ্যপটের বাইরে। কেউ তো বলছেন তাদের নাম নিশানা মুছে ফেলা হোক। কিন্তু ইতিহাস আসলে কি বলে? ফরাসি বিপ্লবের সময় রাজা ষোড়শ লুইকে গিলেটিনে চড়ানো হয়েছিল। বিপ্লবীরা ভেবেছিল ব্যাস সব শেষ। কিন্তু কয়েক বছর পর সেই ফ্রান্সে আবার রাজতন্ত্র ফিরে এসেছিল। রাজনীতিতে কোনো শক্তিই কিন্তু একেবারে শূন্য হয়ে যায় না। আওয়ামী লীগেরও কিন্তু একটা বিশাল ভোট ব্যাংক আছে। তারা হয়তো এখন চুপ আছে, কিন্তু সুযোগ পেলে তারা যে আবার মাঠে নামবে না, এ কথা কিন্তু জোর দিয়ে বলা বেশ কঠিন এবং চ্যালেঞ্জিং। তবে বিএনপির অবস্থান এখানে বেশ পরিষ্কার। তারা কিন্তু সাফ জানিয়ে দিয়েছে আওয়ামী লীগের সাথে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার প্রশ্নই ওঠে না। এই যে গত জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লব হলো, এ তো রক্ত ঝরলো। এরপর আওয়ামী লীগের সাথে আপোষ করা মানে এক প্রকার মনে করা হচ্ছে বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। কিন্তু মজার ব্যাপার হলো, বিএনপি আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষেও নয়। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্তর্জাতিক মিডিয়াতে ইতিমধ্যে কিন্তু বলে দিয়েছেন তারা কোনো দল নিষিদ্ধ করতে চান না। এর মানে কি দাঁড়ালো? মানে হলো বিএনপি চায় আওয়ামী লীগ মাঠে থাকুক, কিন্তু তারা যেন আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। এক প্রকার রাজনৈতিক কোয়ারেন্টাইনের মতো। তো এই যে এত বড় সব ঘটনা ঘটছে, একদিকে বিশাল ম্যান্ডেট নিয়ে বিএনপি, অন্যদিকে সংস্কারের খড়গ, আবার আন্তর্জাতিক মহলের চাপ, আর চুপিসারে বসে থাকা আওয়ামী লীগ, সব মিলিয়ে আগামী দিনগুলো যে খুব মসৃণ হবে না তা কিন্তু বুঝাই যাচ্ছে। নতুন সরকারকে পদে পদে এই ভারসাম্য কিন্তু রক্ষা করেই চলতে হবে। যদি তারা একটু পা নড়বড়ে জায়গায় ফেলে তাহলে কিন্তু মহাবিপদ। এই পুরো পরিস্থিতিটাকে আমার মনে হচ্ছে একটা বিশাল সার্কাসের মতো। আমরা দর্শকরা গ্যালারিতে বসে দেখছি কে কত সুন্দর করে দড়ির ওপর দিয়ে হাঁটে আর কে কখন নিচে পড়ে যায়। তবে একটা কথা আসলে মনে রাখা দরকার, এই সার্কাসের কিন্তু জালের কোনো ব্যবস্থা নেই। একবার পড়লে সোজা মাটিতে। যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম। আশা করি আমাদের একটু হলেও ভাবনার খোরাক হয়েছে। রাজনীতি তো আর শুধু নেতাদের বিষয় নয়, এর প্রভাব তো আমাদের এই আমজনতার উপরই পড়ে। তাই চোখ কান দুটোই খোলা রাখা খুব জরুরি। আজকের মতো এ পর্যন্তই থাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, রাজনৈতিক দাবা খেলার পরবর্তী চালগুলো দেখতে ভুলবেন না। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।